শাহজালাল বিমানবন্দরে কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের কারণে প্রায় ৬ ঘণ্টা বন্ধ থাকার পর রাত ৯টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট কার্যক্রম পুনরায় চালু হয়েছে। দুবাই থেকে আসা ফ্লাই দুবাইয়ের একটি ফ্লাইট রাত ৯টা ৬ মিনিটে অবতরণ করার মাধ্যমে ফ্লাইট চলাচল শুরু হয়। শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক এস.এম. রাগিব সামাদ রাতে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে বিমানবন্দরের কার্গো টার্মিনালে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ৬ সদস্যের কমিটি গঠন করেছে বিমানবন্দর এয়ারলাইন্স। ৫ কর্মদিবসের মধ্যে কমিটিকে অগ্নিকাণ্ডের কারণ, ক্ষয়ক্ষতি ও দায়দায়িত্ব নির্ধারণ করে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে। না, আনুমানিক ধারণা বলা যাবে না, কারণ এখানে অনেক কাপড় ছিল, ভ্যালুয়েবল কাপড় ছিল, প্রায় ১.৫ থেকে ২ টন কাপড় ছিল। মনে হয় না যে কিছু অবশিষ্ট আছে, সব পুরো তো ছাই হওয়ার কথা, কারণ আমরা এখন ভিতরে যাইতে পারিনি। আমাদের ফ্যাব্রিক ছিল, গার্মেন্টস অ্যাক্সেসরি ছিল, আমাদের আছে ২২২ রোলের একটা শিপমেন্ট আছে, ১১২ রোলের আছে, ১৪ রোলের আছে, ৩টা ক্যারেট আছে, একটা টাইলসের ক্যারেট আছে, এগুলো সব এখনো রয়ে গেছে। গাফিলতি ছিল এদের কাস্টম বিমানের, এদের গাফিলতি ছিল বড় ধরনের। এরা লাঞ্চের আওয়ারে যখন আগুন লাগছে তখন এই গেটটা খোলা রাখা উচিত ছিল। এরা সময়ের আধা ঘন্টা আগে গেট বন্ধ করে দিছে, তখন আমি ওইটার মধ্যে পড়ছি, আমি নিতে পারি নাই লাঞ্চের আগে। মাল আছে, অবশ্যই আছে, আমাদের আপনার গ্যাস ফিল্ডের মাল আছে, বাংলাদেশ রেলওয়ের মাল আছে, সরকারি প্রতিষ্ঠানের মাল আছে। জিনিসটা ওনারা এভাবে অতটা মাথায় নেয় না, নিলে সরাসরি হ্যাঙ্গার গেটে গাড়ি ঢোকার বা ফায়ার সার্ভিসে গাড়ি ঢোকার যে ফরম্যালিটিস গুলো আছে ওগুলা যদি বাদ দিয়ে সরাসরি গাড়িগুলো ঢুকাইয়া যেখানে এটা লাগছে ওখানে সরাসরি যদি হিট করতো তাহলে হয়তো বা কিছুটা করা যেত, কিন্তু অতটা ওনারা মূল্যায়ন করে না। দর্শক, এই মুহূর্তে শাহজালাল বিমানবন্দরে আছে সহকর্মী আফজাল হোসেন, যুক্ত হচ্ছি তার সাথে। আফজাল, শাহজালাল বিমানবন্দরে কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর আজ কেমন পরিস্থিতি দেখছেন সেখানে? জি, আমার পেছনে যেই কার্গো বিভাগটা আছে এইখানে মূলত আগুন লেগেছিল কালকে, তবে রাত নাগাদই আগুন নিয়ন্ত্রণে আসে বলে আমাদেরকে কর্তৃপক্ষ জানিয়েছে। এবং এখন এখানে এখনও যে আগুনের যে ক্ষতচিহ্ন সেটা দেখা যাচ্ছে এবং ফায়ার সার্ভিস কর্মীরা এখনও বিভিন্ন তাদের কার্যক্রম চালাচ্ছেন। এখানে এখনও খুব ক্ষীণ ধোঁয়া দেখা যাচ্ছে, আগুন নিয়ন্ত্রণে যদিও, তবে এখনও কিছু কালো ধোঁয়া আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। এছাড়া এখানে মূলত গতকালকে আগুন লাগার পরপরে সবচেয়ে বড় সমস্যা দেখা দিয়েছিল বিমানবন্দরের শিডিউল বিপর্যয়। আপনি জানেন তাৎক্ষণিকভাবে বিমান ওঠানামা বন্ধ থাকার ফলে আশেপাশে যে বিমানবন্দর আছে, সিলেট ওসমানী এবং চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দর, সেখানে বিমান অবতরণ করে। এর ফলে ঢাকায় যে সকল স্বজনরা অপেক্ষা করছিলেন ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে, তারা নানা রকম ভোগান্তিতে পড়েন এবং কিছুটা অনিশ্চার মধ্যে ছিল। এদিকে যারা আমদানিকারক ছিল, আপনি জানেন যে এই কার্গো বিভাগে প্রচুর পরিমাণে আমদানি পণ্য ছিল, কয়েক হাজার কোটি টাকার, যেগুলো পুরোপুরি ভস্মীভূত হয়ে গেছে। আমাদের কিছুক্ষণ আগে কিছু আমদানিকারক আমাদেরকে তাদের ক্ষোভ প্রকাশ করেছেন। তারা বলছেন যে পুরো পণ্য ধ্বংস হয়ে যাওয়ার পরে আগুন নিভানোতে আসলে তারা মোটেও খুশি হতে পারছেন না, কারণ বেশিরভাগ পণ্য, প্রায় সব পণ্যই নষ্ট হয়ে গেছে। তো এটা বড় ধরনের আর্থিক ক্ষতি, তারা এটা কিভাবে পুষে উঠবেন সে নিয়ে তাদের অনিশ্চয়তা দেখা দিয়েছে। তো এই ক্ষোভের কথা তারা জানাচ্ছিলেন। তো এখানে এখনও বেশ কিছু উৎসুক জনতা দেখছি ভিড় করেছে। এছাড়া সার্বিক পরিস্থিতি মিলিয়ে হয়তো দুপুর নাগাদ কর্তৃপক্ষ আমাদেরকে একটা আনুষ্ঠানিক ব্রিফ করবে ক্ষতির ব্যাপারে এবং সব কিছু কখন নাগাদ স্বাভাবিক হবে এবং কখন আবার এই যে এরিয়াটা পুড়ে গেছে সেটা আবার স্বাভাবিকভাবে তাদের কার্যক্রম চালু করবে। এ বিষয়ে কর্তৃপক্ষ এখন আনুষ্ঠানিকভাবে বিবৃতি দেয়নি। আমরা শুনেছি তারা অভ্যন্তরীণভাবে বৈঠক করছেন, তারপরে হয়তো আমাদেরকে জানাবেন সব কিছু স্বাভাবিক হবে কখন। তবে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে। এই ছিল আমার কাছে সবশেষ। সাবরিনা। আফজাল, আপনাকে ধন্যবাদ। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী আফজাল হোসেন। দর্শক, বিমানবন্দরের সার্বিক পরিস্থিতি ও ফ্লাইট ওঠানামা নিয়ে আরো তথ্য জানাচ্ছে প্রতিনিধি শাহজালাল জুয়েল। ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, আপনি জানেন যে গতকাল লাগা আগুন ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরের যে কার্গো টার্মিনালে আগুন লেগেছিল, সে আগুন কিন্তু গতকাল রাতে মোটামুটি নিয়ন্ত্রণে চলে এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এখনো আগুনের ধোঁয়া একটু দেখা যাচ্ছে। এখানে কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীরা এখনো কাজ করে যাচ্ছে, শেষবারের মতো আগুনটা যেন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে এবং পুরোপুরি
যেন ধোঁয়াগুলো নিভে যেতে পারে। এবং আপনাদেরকে মনে রাখতে চাই, গতকাল লাগা আগুনে কিন্তু সর্বমোট 35 জনের কিন্তু আহতের খবর পেয়েছি। এর মধ্যে ফায়ার সার্ভিসের রয়েছে 25 জন, এর মধ্যে আনসার বাহিনীর সদস্যরা কিন্তু রয়েছে। আপনাদের বলে রাখতে চাই, গতকাল ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আমাদেরকে যেটি জানানো হয়েছিল যে ভিতরে বাতাসের তীব্রতা বেড়ে যাওয়ার কারণে কিন্তু আগুনের সূত্রপাতটা বেশি হয়েছে। এবং আপনাদেরকে আরো তথ্য দিতে চাই যে গতকালকে যে বিমান উড্ডয়নের যে বিষয়টি ছিল এবং ল্যান্ডিং এর যে বিষয়টি ছিল সে বন্ধ ছিল, গতকাল রাত থেকে কিন্তু সেটা স্বাভাবিক হয়ে গিয়েছে। এবং আপনাদেরকে আরেকটি তথ্য দিয়ে রাখতে চাই যে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে গতকাল রাত্রে জানানো হয়েছে যে আগুন তাদের নিয়ন্ত্রণে চলে এসেছে, কিন্তু বাতাসের তীব্রতার কারণে পুরোপুরি নিয়ন্ত্রণে গতকাল রাত্রে আনতে পারেনি। ফায়ার সার্ভিস পক্ষ থেকে আজকে নতুন করে কোনো ব্রিফিং দিতে পারে বলে আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে বিমানবন্দর থেকে আগুন লাগার ঘটনা সর্বশেষ। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। টানা 8 দিন ধরে আন্দোলনরত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকদের 5% এবং সর্বনিম্ন 2000 টাকা হারে বাড়ি ভাড়া নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়। সকালে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রবিধি অনুবিভাগের উপসচিব মরিয়ম মিতুর সই করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এদিকে 20% বাড়ি ভাড়া সহ 3 দফা দাবিতে শহীদ মিনারে অনশন করছেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা। পাশাপাশি তারা বিভিন্ন কর্মসূচি করছেন। এবার শিক্ষকরা শিক্ষা ভবন অভিমুখে ভুকা মিছিল কর্মসূচি ঘোষণা দিয়েছে। কর্মসূচির অংশ হিসেবে তারা থালা ও প্লেট হাতে নিয়ে মিছিল করবেন। প্রথম শ্রেণীর জেলা হয়েও নাগরিক সুবিধার দিক দিয়ে নানা ক্ষেত্রে পিছিয়ে ব্রাহ্মণবাড়িয়া। প্রায় 35 লাখ মানুষের এই জেলাটিতে সাধারণ মানুষের চিকিৎসার জন্য মাত্র 250 শয্যার একটি জেনারেল হাসপাতালের উপর নির্ভর করতে হয়। জনসংখ্যার তুলনায় এই হাসপাতালের সক্ষমতা অত্যন্ত অপ্রতুল বলে অভিযোগ স্থানীয়দের। ফলে প্রতিদিনই চিকিৎসা নিতে এসে ভোগান্তিতে পড়ছেন রোগীরা। প্রতিনিধি নুরুল আরাফাত এর রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন জুবাইর রহমান। সাধারণ মানুষকে স্বাস্থ্যসেবা দিতে 1992 সালে প্রতিষ্ঠিত হয় ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল। 1995 সালে এটি 100 শয্যায় উন্নীত করা হয়। পরে 2010 সালে 12ই মে এটাকে 250 শয্যায় উন্নীত করা হয়। বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া জেলার মোট জনসংখ্যা 35 লাখের মতো। এই বিপুল জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবার প্রধান ভরসা জেলার একমাত্র 250 শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল। দীর্ঘদিন ধরে হাসপাতালটি জেলার প্রধান স্বাস্থ্যসেবা কেন্দ্র হিসেবে কাজ করলেও জনসংখ্যার তুলনায় এর সক্ষমতা এখন অপ্রতুল। পর্যাপ্ত বেড ও আধুনিক চিকিৎসা সুবিধার অভাবে অনেক রোগীকেই চিকিৎসা নিতে হয় মেঝেতে বা বারান্দায়। ফ্লোরে থাকতে হইতাছে, অনেক রোগী বাইরে থাকতে হয়, জায়গা কম। টিউমারের রোগী নিচে শুয়ে রয়েছে। অপারেশন করে আসার পরেও রোগীরা ফ্লোরের মধ্যে এসে বসে থাকতে হয়, কারণ এখানে এত বেশি রোগী থাকে। আমরা দীর্ঘদিন যাবৎ শুনে আসছি যে ব্রাহ্মণবাড়িয়া হাসপাতাল নিয়ে বিভিন্ন জায়গায় কথা হচ্ছে যে 500 শয্যা বিশিষ্ট হাসপাতাল করা হবে, এবং আমরা বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক নেতাদেরকেও বিভিন্ন মঞ্চে কথা বলতে দেখেছি, এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু বারবার এই কথাগুলো আসছে, কিন্তু কাজের কাজ কিছু হচ্ছে না। হাসপাতালটিতে আইসিইউ, ডায়ালিসিস সহ অনেকগুলো বিভাগ না থাকায় অনেক সময় গুরুতর রোগীকে ফিরিয়ে দিতে বাধ্য হন কর্তব্যরত চিকিৎসকরা। হাসপাতালের নিজস্ব 2টি অ্যাম্বুলেন্সের মধ্যে একটি বিকল এবং অন্যটি প্রয়োজনের সময় পাওয়া যায় না। ফলে রোগীদের জরুরি প্রয়োজনে অতিরিক্ত ভাড়ায় বেসরকারি অ্যাম্বুলেন্সের উপর নির্ভর করতে হয়। স্বাস্থ্যসেবার যতগুলি বিভাগ আছে সবগুলি বিভাগ কিন্তু আমরা এখনো আসলে চালু করতে পারিনি। আমরা 500 শয্যা বিশিষ্ট হাসপাতালে রূপান্তর করতে চাই। স্থানীয় সমাজকর্মী, জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকদের দীর্ঘদিনের দাবি ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালকে 250 শয্যা থেকে 500 শয্যায় উন্নীত করা হোক। এতে জেলার প্রায় 35 লাখ মানুষের স্বাস্থ্যসেবা আরও সহজ ও কার্যকর হবে। জুবাইর রহমান, মাইটিভি নিউজ। মা ইলিশ সংরক্ষণের জন্য 22 দিনব্যাপী মাছ ধরায় সরকারি নিষেধাজ্ঞা চলাকালীনও বরিশালের মেহেন্দিগঞ্জে চলছে মা ইলিশ নিধনের মহোৎসব। স্থানীয় জেলে ও চোরা কারবারিরা প্রশাসনের নজরদারি উপেক্ষা করে প্রতিনিয়তই নামছে নদীতে। অভিযোগ আসছে প্রকৃত জেলেরা সরকারি সহায়তা ঠিকমতো পাচ্ছেন না। মেহেন্দিগঞ্জ থেকে ক্যামেরাম্যান শামীম খানের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস।
মেঘনা, কালাবদর, গজারিয়া, মাসকাটা, ইলিশা এসব নদী মা ইলিশের প্রধান প্রজনন ক্ষেত্র। এ কারণে 4 অক্টোবর থেকে 25 অক্টোবর পর্যন্ত এসব এলাকায় ইলিশ ধরা, পরিবহন, মজুদ ও বিপণন নিষিদ্ধ করেছে সরকার। তবুও প্রতিদিন ভোর থেকে রাত পর্যন্ত নদীতে চলছে মাছ ধরা। নিষেধাজ্ঞা অমান্য করে জেলেরা নামছে জাল নিয়ে, ধরা হচ্ছে মা ইলিশ। নদীর পার ঘেঁষে বসেছে অস্থায়ী হাট, লালগঞ্জ, কালীগঞ্জ, উলানিয়া, গোবিন্দপুর, শান্তির হাট সহ নানা স্থানে। খোলা মাঠেই চলছে ইলিশ বিক্রি। বিভিন্ন এলাকা থেকে ছুটে আসছেন ক্রেতারা। নিষেধাজ্ঞাকালীন সময়েও বাজারে মিলছে রমরমা ইলিশ। 22 দিনের অভিযান হইলে এরা ঢাকাতে চাকরি ছাড়িয়ে চলে আসে, ঠিক আছে। আইসা কি করে যারা অরিজিনাল চাইলে তাকে মনে করেন সমস্যার ভিতরে ফেলায় দেয়। অভিযান আমরা পালন করতেছি, কিন্তু কিছু কিছু লোক ঢাকা থেকে, বরিশাল থেকে আইসা আমাদের নদীর থেকে মাছ ধরে নিয়ে যায়। সরকারের কঠোর নির্দেশনার পরেও প্রশাসন যেন হিমশিম খাচ্ছে জেলেদের থামাতে। এ পর্যন্ত মেহেন্দিগঞ্জে 75 জন জেলেকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে। আদায় হয়েছে 69,000 টাকা জরিমানা, জব্দ করা হয়েছে 3 লাখ মিটার কারেন্ট জাল। তবে অভিযান চালাতে গিয়ে আহত হয়েছে প্রশাসনের 15 সদস্য, গুরুতর আহত 3 জন, যাদের মধ্যে আছে প্রকল্পের উপপরিচালক ও একজন এনডিসি। পেটের খাতনা খাততে গিয়ে দেখা গেছে তারা নদীতে নামিয়ে মাছ ধরার জন্য প্রস্তুতি নেয়। গরিব মানুষ পেটের দায় আইতে কাঠটা আমি পাইতেছি না, এই একটা জাল বাইক শুধু আমার 2 ক্লিপ চাল দিয়েছে। জনপ্রতিনিধি যারাই যুক্ত আছেন তারা ইনসাফের ভিত্তিতে যারা প্রকৃত পাওয়ার হকদার জেলে, তারা যেন তাদের ন্যায্য অধিকারটা পায়। জেলেদের সচেতন করা সহ ইলিশ রক্ষায় অভিযান জোরদার করার কথা জানালেন উপজেলা মৎস্য কর্মকর্তা। অফিসার সহ 15 জনের অধিক আহত, তার ভিতরে গুরুতর আহত আছে 3 জন। এই পর্যন্ত আমরা জেল দিয়েছি 75 জনকে। তাদেরকে আমরা মৎস্য আইনের পাশাপাশি পেনাল কোডে নিয়মিত ধারায় মামলা দেওয়ার জন্য অনুরোধ করেছি। জেলেদের দাবি, সরকার যেটুকু খাদ্য সহায়তা দেয় তা পর্যাপ্ত নয়। বরাদ্দ চালও পৌঁছায় না অনেকের ঘরে। বিকল্প কর্মসংস্থান না থাকায় জীবনের ঝুঁকি নিয়ে ইলিশ ধরছেন তারা। শামস্তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। সাংবিধানিক আইন ও বিধি অনুযায়ী শাপলা প্রতীক না থাকায় এনসিপিকে এই প্রতীক দেয়া যাচ্ছে না বলে জানিয়েছেন ইসি আনোয়ারুল ইসলাম। সকালে সিলেটে এ কথা জানান তিনি। বলেন, ফেব্রুয়ারিতে ভোট না হবার মতো কোনো ঘটনা ঘটেনি। বিতর্কিত কোনো লোক নির্বাচনী দায়িত্ব পালন করতে পারবে না উল্লেখ করে তিনি বলেন, রমজানের আগে নির্বাচন অনুষ্ঠিত হবে। বিএনপি ধর্ম পালন করে, তবে ধর্ম ব্যবসা করে না বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা ডক্টর মোহাম্মদ জালালউদ্দিন। চাঁদপুরের মতলব দক্ষিণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে জনসভায় তিনি এসব কথা বলেন। এ সময় মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র এনামুল হক বাদল, পৌর বিএনপির সভাপতি শোয়েব আহমেদ সরকার সহ কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন। বিএনপি আমার একটি দল, আমরা ধর্মকে লালন করি, ধর্মকে পালন করি। বিএনপি ধর্ম ব্যবসা করে না। যারা ধর্মকে নিয়ে রাজনীতি করে আপনারা সাবধান, আপনাদের ব্যাপারে হুঁশিয়ার থাকবেন। মতলবের মাটিতে সন্ত্রাস চলবে না, চাঁদাবাজি চলবে না, দখলদারিত্ব চলবে না ইনশাআল্লাহ। বাংলাদেশের বর্তমান সংবিধান ও আইনি কাঠামো অনুযায়ী পিআর পদ্ধতিতে নির্বাচন আয়োজনের সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। শনিবার ঝিনাইদহের কোট চাঁদপুর পৌর পাঠাগার মিলনায়তনে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। কাজল বলেন, জামায়াত তাদের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে পিআর পদ্ধতির দাবিতে কর্মসূচি পালন করছে, তবে বর্তমান সংবিধান ও আইনি কাঠামো অনুযায়ী সে সুযোগ নেই। নির্বাচন কমিশনের দায়িত্ব নির্বাচন করা, আসন ভিত্তিক নির্বাচন করা। বর্তমানে বাংলাদেশে আসন সংখ্যা 300। সুতরাং নির্বাচন কমিশন সংবিধান মেনে নির্বাচন করবে 300 আসনে। সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হয়ে জাতীয় সংসদ গঠিত হবে এবং যারা মেজরিটি পাবে তারা সরকার গঠন করবে। হচ্ছে আমাদের সংবিধানের বিধান এবং আইনের বিধান। সুতরাং আইন এবং সংবিধানে পিআর পদ্ধতিতে নির্বাচনের বাংলাদেশে কোনো সুযোগ আজ পর্যন্ত নেই। খুলনা জেলা কারাগারে কেএমপির তালিকাভুক্ত সন্ত্রাসী গ্রেনেড বাবু ও পলাশ গ্রুপের হাতাহাতির ঘটনা ঘটেছে।
শনিবার বিকেলে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় জেলের পাগলা ঘণ্টা বাজানো হয়। নিয়ন্ত্রণে কারারক্ষীরা ভিতরে গিয়ে লাঠিচার্জ করে অবস্থা নিয়ন্ত্রণে আনে। কারাগারে অতিরিক্ত সতর্কতা নিয়েছে কর্তৃপক্ষ। খুলনা জেল সুপার নাসির উদ্দিন প্রধান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মারামারির ঘটনা তদন্ত করে কারাবিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, হতাহতের ঘটনা ঘটেনি। ঘটনা হয়েছে 4:45টার দিকে, প্রায় 5:40 বা 4:30 বা 4:45টার দিকে। ওই যে তখন তো লকআপের আগে তো সবাই একটু হাঁটাহাঁটি করে, হাঁটাচলা করে, তখন ওই সময়ের মধ্যে দুই গ্রুপের মধ্যে হাতাহাতি হয়, একটু মারামারি হয়েছে। ভোলার চর ফ্যাশনে রাতে খাবারের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য মিশিয়ে একই পরিবারের 4 জনকে অচেতন করে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এই ঘটনায় চোর চক্রের 4 সদস্যকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে এলাকাবাসী। স্থানীয়রা জানান, উপজেলার মুজিবনগর ইউনিয়নের 8 নম্বর ওয়ার্ডে ইউসুফ শিকদারের বাড়িতে চোর চক্রটি খোলা জানালা দিয়ে ঘরে ঢুকে রাতের খাবারের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য মিশিয়ে রাখেন। পরে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়লে চক্রটি স্বর্ণালঙ্কার সহ মালামাল চুরি করে নিয়ে যায়। চুরি হয়েছে, ওরা বাজার দিয়ে গেছে, পরে আমরা বাসার থেকে আইসা ওদেরকে জব্দ করছি। জব্দ করার পর ওদের কাছে যে জিনিসগুলো চুরি করছে ওর নমুনা পাওয়া গেছে। পাওয়া যাওয়ার পরে আমরা প্রশাসনের আশ্রয় নিয়েছি, তারা সহ আইসা বাকি মালামাল আমরা এই বাড়িতে পাইছি। আর ওই বাড়িতে মানুষ এখন অজ্ঞান অবস্থা আছে, তাদের কোনো হুঁশ নেই এখন। আমার আম্মুরে তারপর আমার ছোট ভাই, আমার ছোট বোনের আমরা নেশা খাওয়ায় সব নিয়ে গেছে। ভাতের ভিতরে যে নিশাটা দিছে, নিশার নাম তো আর জানি না, এমনভাবে খাওয়ায় যে একটা বিড়াল আছিল, বিড়ালটা পর্যন্ত আপনারা কইছেন অন পর্যন্ত অজ্ঞান। সিলেটের গোয়াইনঘাট উপজেলার সারি গোয়াইনঘাট সড়কে অবৈধভাবে উত্তোলনকৃত বালু পাচারের সময় স্থানীয় এলাকাবাসী প্রায় 2 শতাধিক ট্রাক আটক করেছে। পূর্ণানগর এলাকায় জনতা এই ট্রাকগুলো আটকে দেয়। এলাকাবাসীর অভিযোগ, বিছানাকান্দি, পান্তুমাই ঝর্ণা, হাজিপুর ও লুনি নদী থেকে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করে ভারী ট্রাক যোগে পাচার করা হচ্ছে। এর ফলে সরু গ্রামীণ এই সড়কটির অবস্থা দিন দিন বেহাল হয়ে পড়ছে, যা সাধারণ মানুষের চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি করছে। বিক্ষুব্ধ এলাকাবাসী জানিয়েছে, প্রশাসনের সুস্পষ্ট কঠোর হস্তক্ষেপ ছাড়া আর কোনোভাবে এই সড়কে বালুবাহী অবৈধ ট্রাক চলতে দেয়া হবে না। গাইবান্ধার সাদুল্লাপুরে শয়নকক্ষ থেকে স্কুল শিক্ষার্থী গৌরবী রানী নামের 10ম শ্রেণী পড়ুয়া এক শিক্ষার্থীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গার দশলিয়া রায়পাড়া গ্রামে। সাদুল্লাপুর থানার ওসি তাজউদ্দিন খন্দকার জানান, আত্মহত্যার ঘটনায় নিহতের মা বাদী হয়ে ইউডি মামলা দায়ের করেন এবং ময়না তদন্ত শেষে মৃতদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে। পরকালের সেই শেষ বিচারের দিনে সকলের একমাত্র সুপারিশকারী বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এছাড়া আর কেউ নেই বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। দিনাজপুরের বিরামপুরে উপজেলার বিনাইল ও কাটলা ইউনিয়নের পথসভা এবং ফুটবল খেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় বিএনপির 31 দফা কর্মসূচি বাস্তবায়নে আপামর জনতাকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। সভায় উপজেলা বিএনপির সভাপতি মিয়া শফিকুল আলম মামুন, সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহি চৌধুরী রুবেল সহ অনেকে উপস্থিত ছিলেন। মাগুরার মোহাম্মদপুর উপজেলার মৌসা গ্রামে শনিবার বিকেলে 3 নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এক কর্মী সমাবেশ হয়েছে। সভায় সভাপতিত্ব করেন নূর মোহাম্মদ ও সঞ্চালনা করেন বাইজিদ হোসেন। প্রধান অতিথি বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান নিতাই রায়চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপি সদস্য মতিউর রহমান ও মইমুর আলী মৃধা। জুলাই সনদ স্বাক্ষরকে বাধাগ্রস্ত করার অপচেষ্টা চালিয়েছে ফ্যাসিবাদীরা, তবে তারা এতে ব্যর্থ হয়েছে এবং ভবিষ্যতেও সফল হতে পারবে না, এমন মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপু।
শনিবার মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার সেলামত মাদ্রাসা প্রাঙ্গণে বিএনপির ৩১ দফা কর্মসূচি লিফলেট বিতরণ ও শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করে শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। মীর শরফত আলী সপু বলেন, জুলাই সনদে যারা স্বাক্ষর করেছেন তাদের আন্তরিক ধন্যবাদ জানান। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে মহিলা দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার ভোলাচং হাই স্কুল মাঠে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক আহ্বায়ক উপজেলা বিএনপির সভাপতি এ মান্নান। উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মিনারা বেগমের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য মাসুদুল ইসলাম মাসুদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু, দেলোয়ার হোসেন সোহেল, যুগ্ম সম্পাদক ডাক্তার মহিউদ্দিন আহমেদ মঈন, পৌর বিএনপির সভাপতি ওবায়দুল হক লিটন, সাধারণ সম্পাদক মাসুদ রানা সহ আরও অনেকে। নরসিংদী জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতিত্ব সর্দার সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপির ক্ষমতায় আসলে এ দেশ হবে উন্নয়ন, উৎপাদন ও সমৃদ্ধির বাংলাদেশ। শনিবার নরসিংদীর বেলাবো উপজেলার বাজনাবো সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে মহিলা দলের কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বেনজির আহমেদের সভাপতিত্বে ও জেলা যুব দলের সহ সভাপতি মোখলেসুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক আহসান হাবিব বিপ্লব সহ জেলা উপজেলার নেতৃবৃন্দরা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামত ও সংস্কারের ৩১ দফার রেইনবো ন্যাশনে সনাতন ধর্মাবলম্বীদের সমান অধিকার নিশ্চিত থাকা, অবহিতকরণ সহ নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম উপলক্ষে ঝালকাঠির ৮ নং গাবখান ধানসিঁড়ি ইউনিয়ন বিএনপির আয়োজনে মতবিনিময় সভা হয়েছে। এ সময় প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ হোসেন। প্রধান বক্তা ছিলেন ঝালকাঠি জেলা বিএনপির সদস্য সচিব শাহাদাত হোসেন। বিশেষ অতিথি ছিলেন ঝালকাঠি সদর উপজেলা বিএনপির সভাপতি এজাজ হাসান, ঝালকাঠি পৌর বিএনপির সভাপতি নাসিমুল হাসান সহ নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন। কুমিল্লা লালমাই উপজেলার বাগমারা বাজারে শনিবার বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়েছে। নাঙ্গলকোট উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সলিসিটর ইকরামুল হক মজুমদার এই লিফলেট বিতরণ করেন। এ সময় তিনি বলেন, কয়েকটি পক্ষের দলাদলির কারণে দল ও সমাজে বিশৃঙ্খলা হানাহানি করছে, আর দলের উচ্চ পর্যায় থেকে বলা হয়েছে গ্রুপিং এর সঙ্গে জড়িতদের মনোনয়ন দেয়া হবে না। এ সময় স্থানীয় বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তিতুমীর কলেজ ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক, গুলশান থানা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম.এ. আউয়াল খানকে গণসংবর্ধনা দিয়েছে দেবিদ্বার উপজেলা বিএনপির অঙ্গ সংগঠন। শনিবার দেবিদ্বার পৌর মিলনায়তনে ওই গণসংবর্ধনা অনুষ্ঠিত হয়। বিএনপি নেতা মুজিবুর রহমান শিকদারের সঞ্চালনায় ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিনের সভাপতিত্বে সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদ্য কারামুক্ত বিএনপি নেতা এম.এ. আউয়াল খান। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি নেতা সাইফুল আলম, জসিম উদ্দিন সহ আরও অনেকে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের অংশ হিসেবে গাজীপুরের টঙ্গীতে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ৫২ নং ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সাবেক সভাপতি সরাফত হোসেন, পশ্চিম থানা জিয়া পরিষদের সভাপতি জালাল খান সারোয়ারের সঞ্চালনায় মহানগর শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুল মোমেন, মহানগর ছাত্র দলের সিনিয়র যুগ্ম সম্পাদক মমিনুর রহমান মমিন সহ বিএনপি ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম বলেছেন, টেকনাফ থেকে তেতুলিয়া সারা দেশেই বিএনপির গাজুয়ার সৃষ্টি হয়েছে।
মহান স্বাধীনতার ঘোষণা দেয়া দলটির নামই বিএনপি। দেশ যখন বিপদে পড়ে তখনই জিয়া পরিবার বাংলাদেশের পক্ষে দাঁড়ায়। শনিবার পীরগঞ্জ উপজেলার খালাসপীর ফাজিল মাদ্রাসা মাঠে মদনখালী ইউনিয়নের খালাসপীর বন্দর বিএনপির উদ্যোগে বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এ সময় উপজেলা বিএনপির সভাপতি মাহমুদুন নবী চৌধুরী পলাশ, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সিনিয়র সহ সভাপতি মুস্তাফিজুর রহমান সেলিম সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। শরীয়তপুরের সখীপুর থানার ঐতিহ্যবাহী বালা বংশে ১৬৪টি সমাজের সদস্যদের সাথে মতবিনিময় সভা করেছেন শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান কিরণ। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বালা পরিবারের সাথে এই মতবিনিময় করেন তিনি। বালা বংশের মুরব্বী আবুল কাশেম বালার সভাপতিত্বে ও সখীপুর থানার ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মাইদুল ইউসুফ জিসান বালার সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান কিরণ। এ সময় সখীপুর থানা বিএনপির সহ সভাপতি শফিকুল ইসলাম বালা, চর সেন্সার ইউনিয়ন বিএনপি সভাপতি আক্তারুজ্জামান বালা, কাশেম বালা, রফিক বালা, মোতালেব বালা, কাদির বালা, মাসুম বালা, সোহাগ বালা, আফজাল বালা ও জসি মুন্সিস বালা সহ উপস্থিত ছিলেন আরো অনেকে। আওয়ামী লীগ ও হিন্দু ভোটাররা যারা একসময় আওয়ামী লীগে ভোট দিত তাদের জানমালের নিরাপত্তা যে দিতে পারবে এবার তারা তাদেরকেই ভোট দিবে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। শনিবার শহরের পুরাতন বাস স্ট্যান্ডে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজন, প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার ও খুনিদের দৃশ্যমান বিচারের দাবিতে চাঁদপুর সদর উপজেলা ইসলামী আন্দোলনের গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্ত্রীর কাছে থাকতে পারবে, তাদের সন্তানকে স্নেহ করতে পারবে, পালাতে হবে না, দৌড়াতে হবে না, এমন ব্যক্তিদেরকে তারা ভোট দিবে। হিন্দুরা কাদেরকে ভোট দিবে? হিন্দুরা তো আওয়ামী লীগকে ভোট দিত, ওই একই কেস, হিন্দুরা তাদেরকেই ভোট দিবে। কুড়িগ্রামের নাগেশ্বরীতে মাদক, চোরাকারবারি, বাল্যবিবাহ সহ সকল প্রকার সামাজিক অপরাধ বন্ধে জনতার সাথে থানা পুলিশের ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়েছে। নাগেশ্বরী থানার আয়োজনে শনিবার থানা চত্বরে এই অনুষ্ঠান হয়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম রেজার সভাপতিত্বে এ সময় প্রধান অতিথির বক্তব্য দেন পুলিশ সুপার মাহফুজুর রহমান, নাগেশ্বরী সরকারি কলেজের অধ্যক্ষ ডক্টর আনোয়ার হোসেন মণ্ডল, সহকারী পুলিশ সুপার মোজাম্মেল হক এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ অনেকে। আন্তর্জাতিক সঙ্গীত অঙ্গনে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ বাংলাদেশের সঙ্গীত শিল্পী মাসুম বিল্লাল ফারদিন পেয়েছেন আন্তর্জাতিক সঙ্গীত শিল্পী সম্মাননা। কলম্বোডোর রাষ্ট্রপতি ভবনে আয়োজিত প্রাইড অফ নেশনসের এক অনুষ্ঠানে সাবেক রাষ্ট্রপতি ম্যাথ্রিপালা শিবসেনার হাত থেকে এ সম্মাননা গ্রহণ করেন ফারদিন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীলঙ্কা ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ও সাবেক তারকা ক্রিকেটার চামিন্দা ভাস, রাশিয়ান দূতাবাসের কালচারাল উইং প্রেস সেক্রেটারি ইলোয়াবিনি সহ আরও অনেকে। ফারদিন শুধু একজন সঙ্গীত শিল্পী নন, তিনি সঙ্গীতের মাধ্যমে আন্তর্জাতিক কূটনৈতিক ও সাংস্কৃতিক বন্ধন দৃঢ় করতে কাজ করে যাচ্ছেন। মাছ ধরা নিষেধাজ্ঞাকালীন সময়ে জীবিকা সুরক্ষায় ন্যায্য সহায়তা ও বিকল্প আয়ের সুযোগ সৃষ্টির দাবিতে বরিশালে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বরিশাল প্রেস ক্লাব মিলনায়তনে কোস্ট ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন জেলা ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মেহেরুন নাহার মুন্দি। বিশেষ অতিথি ছিলেন কোস্ট ফাউন্ডেশনের জেলা সমন্বয়কারী জহিরুল ইসলাম, কোস্টগার্ডের চিফ পেটি অফিসার মাইনুদ্দিন, সমাজসেবা কর্মকর্তা ইসমতারা, ক্ষুদ্র মৎস্যজীবী সমিতির সভাপতি ইসরায়েল পণ্ডিত, মান্তা জনগোষ্ঠীর সর্দার জসিমউদ্দিন।
সেই বেলতলা খেয়াঘাটে আমরা বেশ কিছু আমি কিছু ঘর দিয়েছি যারা নারী সৃজনশীলতা, উদ্যোক্তা বিকাশ ও দেশের ঐতিহ্যবাহী সংস্কৃতি ও পর্যটনকে একসাথে উদযাপনের লক্ষ্যে পর্যটন শহর কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে মেহেদি ফেস্ট 2025। শনিবার আন্তর্জাতিক শ্রম সংস্থা ISEC প্রকল্পের আয়োজনে অনুষ্ঠিত এতে 14টি নারী উদ্যোক্তার স্টল স্থান পায়। এতে লাইভ মেহেদি ডিজাইন, হেনা ভিত্তিক পণ্য ও হস্তশিল্প প্রদর্শন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মরত নীলুফা ইয়াসমিন চৌধুরী। রাকসু নির্বাচনে পরাজিত সকল প্রার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত হলো এক অনন্য মিলন মেলা। শনিবার সন্ধ্যার পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবাস বাংলাদেশ মাঠে এই মিলন মেলার আয়োজন করা হয়। মেলায় অংশ নেন পরাজিত প্রার্থীরা, তবে বিজয়ীরা ছিলেন অনুপস্থিত। পরাজিত প্রার্থীরা জানান, রাকসু নির্বাচনে তারা জয় না পেলেও তাদের মধ্যে কোনো হতাশা নেই, বরং আজকের এই মিলন মেলা তাদের জন্য আনন্দ ও ঐক্যের বার্তা বয়ে এনেছে। অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীরা বলেন, এটি শুধু পরাজিত প্রার্থীদের নয়, বরং রাকসু নির্বাচনের গণতান্ত্রিক চেতনা ও সহাবস্থানের এক উজ্জ্বল উদাহরণ। দিনাজপুরের পার্বতীপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বার্ষিক পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। এফএক রেসিডেন্সিয়াল মডেল স্কুলের উদ্যোগে শনিবার দিনব্যাপী প্রতিষ্ঠান চত্বরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদ্দাম হোসেন, পার্বতীপুর মডেল থানার ওসি আব্দুল্লাহ আল মামুন, এফএক রেসিডেন্সিয়াল মডেল স্কুলের পরিচালক প্রকৌশলী আক্তারুজ্জামান, প্রধান শিক্ষক আরাফাত জামিল সহ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।